প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমি চপল মজুমদার, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, চাপরাশিয়ার ইসমাইল কলেজ। আজ 17-10-2020 রোজ শনিবার তোমাদের হিসাব বিজ্ঞান প্রথম পত্র, হিসাব বিজ্ঞান পরিচিতি, প্রথম অধ্যায়, একাদশ শ্রেণী। আজকের আমাদের আলোচনার বিষয় ব্যবসায়ের ভাষা হিসাবে হিসাব বিজ্ঞান। যেহেতু আমরা গত ক্লাসে হিসাব বিজ্ঞান বিজ্ঞান না কলা পেশা হিসাবে হিসাব বিজ্ঞান আলোচনা করেছি, আজকে আমরা ব্যবসায়ের ভাষা হিসাবে হিসাব বিজ্ঞান আলোচনা করব। ব্যবসায়ের ভাষা হিসেবে হিসাব বিজ্ঞান আলোচনা করতে হলে প্রথমে আমাদেরকে জানতে হবে ভাষা কি, ভাষা কাকে বলে। মানুষ একে অপরের সাথে তাদের ভাবের আদান প্রদানের জন্য যে কতগুলো সাংকেতিক চিহ্ন ব্যবহার করে, যে সাংকেতিক চিহ্নের মাধ্যমে একে অপরের মাধ্যমে ভাবের আদান প্রদান করে, সেটি হলো ভাষা। আমাদের হিসাব বিজ্ঞানে এই ভাষার যথেষ্ট প্রভাব আছে, কেননা ভাষার মাধ্যমে মানুষ তার ভাবটাকে অপরের কাছে সহজ এবং বোধগম্য করে তোলে। ঠিক আমরাও আমাদের এই হিসাব বিজ্ঞান কর্মকাণ্ডকে ভাষার মাধ্যমে অপরের কাছে গ্রহণযোগ্য এবং অর্থবহ করে তুলতে পারি। প্রত্যেক মানুষের কাছে তার নিজস্ব ভাষা, নিজস্ব সংস্কৃতি, যেরকম খুবই প্রিয়, বা এই ভাষার মাধ্যমে সে মনের ভাবের আদান প্রদান অপরের কাছে করতে পারে, কিন্তু অন্য ভাষার মাধ্যমে সে তার মনের ভাবের আদান প্রদান নিজেও বুঝবে না, অন্যকেও বুঝাতে পারবে না। যেমন আমরা বাংলাদেশী হিসেবে আমাদের মাতৃভাষা বাংলা, আমরা আমাদের এই ভাষার মাধ্যমে অপরজনকে যেরকম মনের কথা খুলে অকপটে তার কাছে ব্যক্ত করতে পারি, আমি আমার মনের আকাঙ্ক্ষা প্রকাশ করতে পারি, ঠিক যার কাছে প্রকাশ করি তিনিও আমার এই মনের ভাবটা, মনের আশা আকাঙ্ক্ষা খুব সহজে গ্রহণ করতে পারেন। তাহলে আমরা দেখছি যে ভাষা উপস্থাপনের জন্য আমাদেরকে প্রেরক, প্রাপক এবং কতগুলো প্রতীক, সংকেত, শব্দ ব্যবহার করতে হয়। সেখান থেকে আমরা বলতে পারি আমাদের ভাষার উপাদান তিনটি। হিসাব বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে ভাষার উপাদান তিনটি: প্রেরক, প্রাপক এবং প্রতীক, সংকেত, শব্দাবলী। প্রেরক যিনি
তথ্য উপস্থাপন করেন তিনি হলেন প্রেরণকারী বা প্রেরক। He who represents, যাহার কাজে উপস্থাপিত হয় তিনি হলেন প্রাপক। প্রেরক যাহা উপস্থাপন করেন অর্থাৎ যাহার সামনে উপস্থাপন করেন তিনি হলেন প্রাপক, এবং প্রেরক যে প্রতীক সংকেত বা শব্দের মাধ্যমে উপস্থাপন করেন সেটি হলো ভাষার তৃতীয় উপাদান। তাহলে আমরা ভাষার তিনটি উপাদানের মধ্যে প্রেরক, প্রাপক এবং প্রতীক সংকেত, শব্দাবলী ইত্যাদি জিনিসগুলো পাচ্ছি। প্রেরক যিনি একজন হিসাব রক্ষকের কাজ করে থাকেন, অর্থাৎ তিনি আর্থিক বিবরণী বা প্রতিবেদন বা তথ্যাবলী বা আর্থিক চিত্র যাই বলি না কেন, আমরা এগুলো উপস্থাপন করার জন্য বিভিন্ন রকমের তথ্যাদি সংগ্রহ করে থাকেন। এই তথ্যাবলী সংগ্রহ করে তিনি হিসাবে প্রয়োগের মাধ্যমে হিসাবের চিত্র বা প্রতিফলিত রূপটা ফুটিয়ে তোলেন। আর এই ক্ষেত্রে তিনি কতগুলো প্রতীক সংকেত বা শব্দাবলী, প্রতীক সংকেত বলতে আমাদের হিসাব বিজ্ঞানের ভাষাতে যেটিকে বোঝায় সেটি হলো, যেমন এখানে তিনি ভাউচার, ডেবিট নোট, ক্রেডিট নোট, মেমোরান্ডাম ইত্যাদি ব্যবহার করে থাকেন। কেননা লেনদেনগুলো সংগঠিত হওয়ার সাথে সাথে ওগুলোর সপক্ষে আমাদেরকে বিভিন্ন ধরনের ভাউচার সংগ্রহ করতে হয়। আবার ডেবিট নোট, ক্রেডিট নোট, চালান এগুলোর মাধ্যমে আমরা আমাদের ব্যবসায়িক কর্মকাণ্ডটাকে সুস্পষ্টভাবে ফুটিয়ে তুলে অপরের কাছে আমাদের ব্যবসায়িক কর্মকাণ্ডটিকে প্রতিফলিত করতে পারি, যার ফলে আমাদের ব্যবসায়ে সুবিন্যস্ত কাঠামো বা চিত্র সেখানে সুস্পষ্টভাবে ফুটে ওঠে। যেমন একজন বিনিয়োগকারী যখন একটি প্রতিষ্ঠানে বিনিয়োগ করতে ইচ্ছা প্রকাশ করেন, তখন তিনি দেখেন ওই প্রতিষ্ঠানটির আর্থিক চিত্র বা ওই প্রতিষ্ঠানের প্রতিবেদন কতটুকু অর্থবহ। এখন এই প্রতিবেদনটিকে অর্থবহ করে তুলতে হলে আমাকে আমার প্রতিষ্ঠানের উপস্থাপনকারীকে অর্থাৎ প্রেরককে তার ভাষা অর্থাৎ তার কর্মকাণ্ডটাকে এত সুবিন্যস্তভাবে প্রাপকের নিকট অর্থাৎ উপস্থাপনকারীর নিকট উপস্থাপন করতে হবে, যাহাতে উপস্থাপনকারী উপস্থাপকের
বা প্রেরকের কর্মকাণ্ড দেখে আগ্রহ প্রকাশ করেন এবং বিনিয়োগে তিনি আকৃষ্ট হন। অর্থাৎ ভাষার সৌন্দর্য বা ভাষা যদি শ্রুতিমধুর না হয়, তাহলে যেমন একজনের মনের ভাষা, মনের ব্যক্ত বুলি অপরজন সহজভাবে গ্রহণ করতে চান না, ঠিক তেমনি আমাদের এই হিসাব বিজ্ঞানের ভাষা যদি ব্যবসায়িক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত না হয়, অর্থাৎ ভাষার মাধ্যমে যদি আমরা বিনিয়োগকারী, বাইরের পাওনাদার অথবা তৃতীয় পক্ষকে আকৃষ্ট করতে না পারি, অথবা আমাদের অভ্যন্তরীণ যারা হিসাব তথ্যের ব্যবহারকারী তাদের কাছে যদি আমাদের এটির গ্রহণযোগ্যতা ফুটে না ওঠে, তাহলে আমরা আমাদের ব্যবসায়িক কর্মকাণ্ডটাকে সুস্পষ্টভাবে ফুটিয়ে তুলতে পারবো না। ভাষার আরো কতগুলো দিক আছে, যেমন ভাষার মাধ্যমে মানুষ যেরকম বা যেভাবে আকৃষ্ট হয়, ভাষার মাধ্যমে যেরকম মানুষকে সহজে আপন করে নিতে পারে, মানুষের বশ্যতা স্বীকার করে, হিসাব বিজ্ঞানও আমাদের সেরকম একটি ভাষা। অর্থাৎ এই ভাষার মাধ্যমে আমরা এমন প্রতিবেদন প্রস্তুত করব, যে প্রতিবেদনের মাধ্যমে তৃতীয় পক্ষ অথবা বাইরের আউটসাইড লায়াবিলিটি ইজ বাইরের দায় দেনা সম্পর্কে অথবা আমাদের ভিতরের অন্তর্নিহিত ব্যবসায়িক কর্মকাণ্ডটাকে আমরা তৃতীয় পক্ষের নিকট সুস্পষ্টভাবে ফুটে তুলব, যাতে তৃতীয় পক্ষ আমাদের সম্পর্কে সুস্পষ্ট ধারণা অর্জন করতে পারে এবং আমাদের এই কর্মকাণ্ড তারা গতিশীল মনে করে আমাদের কর্মকাণ্ডটাকে আরো সুস্পষ্টভাবে, সুচারুভাবে তারা তাদের ব্যবসায়িক কর্মকাণ্ডে ব্যবহার করে ব্যবসাটাকে আরো সমৃদ্ধ করতে পারে। সেই দৃষ্টিকোণ থেকে আমরা বলবো আমাদের হিসাব বিজ্ঞান ব্যবসায়ের একটি ভাষা। অর্থাৎ ভাষার সাবলীল প্রয়োগের মাধ্যমে আমরা আমাদের ব্যবসায়িক কর্মকাণ্ডটাকে সুস্পষ্টভাবে চারিদিকে ছড়িয়ে দিব, যাতে আমাদের ব্যবসায়িক কর্মকাণ্ড আরো প্রসারিত হবে, আমাদের ব্যবসা আরো উত্তরোত্তর বৃদ্ধি পাবে। সেই দৃষ্টিকোণ থেকে আমরা বলবো ব্যবসায়ের ভাষা হিসাবে হিসাব বিজ্ঞান যথেষ্ট গুরুত্ব বহন করে। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, এখন আমরা আলোচনা করব হিসাব বিজ্ঞানের তথ্য ব্যবহারকারীগণ সম্পর্কে। হিসাব তথ্য, অ্যাকাউন্টিং ইনফরমেশন। হিসাব তথ্য, অ্যাকাউন্টিং ইনফরমেশন। হিসাব তথ্য অর্থাৎ আমাদের ব্যবসায়িক জগতে এই যে আমরা বিভিন্ন ধরনের হিসাবপত্র রাখি, এই হিসাব পত্রের যে তথ্য, এই তথ্য দিয়ে আমরা কি করি বা এই হিসাব তথ্যের ব্যবহারকারী কারা। মূলত হিসাব তথ্য আলোচনা করতে গিয়ে আমরা যে জিনিসটা আলোচনা করব সেটি হলো হিসাব তথ্যের ব্যবহারকারীগণ, ইউজার্স অফ অ্যাকাউন্টিং ইনফরমেশন। হিসাব তথ্যের ব্যবহারকারীগণকে আমরা দুটো দৃষ্টিকোণ থেকে ভাগ করতে পারি। একটি দৃষ্টিকোণ হলো অভ্যন্তরীণ হিসাব তথ্যের ব্যবহারকারীগণ, আর একটি হলো বাহ্যিক, ইন্টারনাল এবং এক্সটার্নাল। হিসাব তথ্য আমাদেরকে সুস্পষ্ট তথ্যের উপর হিসাব তথ্য নির্ণয় করতে হবে, কেননা
হিসাব তথ্য যদি ভুল হয় তাহলে আমার ব্যবসায়িক কর্মকাণ্ড সুস্পষ্টভাবে প্রতিফলিত হবে না। এখন এই হিসাব তথ্যের ব্যবহারকারীগণের মধ্যে অভ্যন্তরীণ ব্যবহারকারী এবং বাহ্যিক ব্যবহারকারী দুই ধরনের হিসাব তথ্যের ব্যবহারকারীগণ আছেন। অভ্যন্তরীণ ব্যবহারকারীগণ, যেমন অভ্যন্তরীণ ব্যবহারকারীগণের মধ্যে আছেন ব্যবস্থাপক, উৎপাদন ব্যবস্থাপক, হিসাব রক্ষণ কর্মকর্তা, নিরীক্ষক, এরা হলেন হিসাব তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারী। কেননা এই সকল ব্যক্তিবর্গ প্রতিষ্ঠানের কর্মকাণ্ড অথবা পরিচালনার সাথে সরাসরি জড়িত। যেহেতু কর্মকাণ্ড অথবা পরিচালনার সাথে এই সকল ব্যক্তিবর্গ সরাসরি জড়িত, সুতরাং তারা যে কোনো সময় প্রতিষ্ঠানের হিসাবের তথ্য চাইতে পারেন এবং সেখান থেকে তারা কোন তথ্যটির মাধ্যমে কোন চিত্রটি ফুটে তুলবেন অথবা কোন তথ্যকে আরো সমৃদ্ধশালী করতে হবে সে বিষয়ে তারা পদক্ষেপ নিতে পারেন। অন্যদিকে বাহ্যিক ব্যবহারকারীগণ বাইরের পক্ষ দ্বারা বাহ্যিক ব্যবহারকারী এক্সটার্নাল ইউজার্স, বাহ্যিক ব্যবহারকারীগণের মধ্যে আছেন বিনিয়োগকারী, পাওনাদার, বিনিয়োগকারী হিসাব তথ্যের একজন উল্লেখযোগ্য বাহ্যিক ব্যবহারকারী। কেননা বিনিয়োগকারী যখন প্রতিষ্ঠানে বিনিয়োগ করার ইচ্ছা প্রকাশ করবেন বা করেন, তখন তিনি দেখবেন এই প্রতিষ্ঠানের হিসাব তথ্যগুলো কিরকম, এই প্রতিষ্ঠানের হিসাব তথ্যগুলো সুবিন্যস্ত বা সুশৃঙ্খল আছে কিনা, অথবা এই তথ্যের মাধ্যমে যদি তিনি এই প্রতিষ্ঠানে বিনিয়োগ করেন তাহলে তার বিনিয়োগটা লাভজনক হবে কিনা, অথবা বিনিয়োগকৃত টাকা থেকে তিনি নির্দিষ্ট হারে মুনাফা পাবেন কিনা। অন্যদিকে আরেকজন খুব গুরুত্বপূর্ণ ব্যবহারকারী হলেন পাওনাদার। কেননা পাওনাদার হিসাব তথ্যের বাহ্যিক ব্যবহারকারীর মধ্যে অন্যতম। কেননা পাওনাদার যখন পাওনা দেনা পাওনা নিষ্পত্তির ক্ষেত্রে এই পাওনাদারের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। পাওনাদার যখন প্রতিষ্ঠান থেকে টাকা পাবেন, তখন টাকা পাওয়ার আগে তিনি এই প্রতিষ্ঠানের সাথে যখন লেনদেন করবেন, তখন তিনি এই প্রতিষ্ঠানের হিসাব তথ্যগুলো সুস্পষ্টভাবে সুশৃঙ্খলভাবে যাচাই বাছাই করবেন। কেননা প্রতিষ্ঠানের ভিত যদি মজবুত না হয়, তাহলে তিনি যদি একজন পাওনাদার হয়ে থাকেন, পরবর্তীতে তিনি এই পাওনা টাকা আদায় নাও করতে পারেন। আদায় হওয়ার সম্ভাবনা যদি না থাকে, তাহলে তিনি পাওনাদার হিসাবে যথেষ্ট ক্ষতির সম্মুখীন হবেন। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকে আমাদের আলোচনা এ পর্যন্ত। আগামী ক্লাসে আমরা হিসাব সমীকরণ, অ্যাকাউন্টিং ইকুয়েশন সম্পর্কে আলোচনা করব।